আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আওয়ার নিউজ টুডে সংবাদে। শুরুতেই শিরোনাম। ঝুলে গেছে এনসিপি, গণ অধিকার, এবি পার্টি সহ 5 দলের জোট। কিছু কিছু দলের কথায় মনে হয় তারাই সব করেছে, বলল নজরুল ইসলাম খান। নির্বাচনী আইন শৃঙ্খলার ছক চূড়ান্ত, তফসিলের পরই কঠোর ভূমিকা চায় ইসি। ইনুর আবেদনে জুলাই বিপ্লবকে সো কল্ড বলা হয়েছে, এটা রাষ্ট্রদ্রোহিতা, বলল তাইজুল ইসলাম। জনগণের সম্পত্তির প্রতি শেখ হাসিনার ছিল লোভাতুর দৃষ্টি, বলল আদালত। সমুদ্রের নিচে ভূমিকম্পে বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা? শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ঝুলে গেল এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 5 দলের জোট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডির সম্ভাব্য নির্বাচনী জোটের আলোচনা আপাতত ঝুলে গেছে। শেষ পর্যন্ত তাদের জোট হবে কিনা তা দেখার জন্য জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এই জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু গত বুধবার গভীর রাত পর্যন্ত এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা বৈঠক করেন। সেখানে একটি বিষয়ে এনসিপির তীব্র আপত্তি জানায়। এছাড়া জোট নিয়ে গণ অধিকার পরিষদের নেতাদের মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে। মূলত এই দুই কারণে জোট গঠনের আলোচনা চূড়ান্ত হয়নি। গতকাল বিকেল থেকে প্রায় 4 ঘন্টা এই নির্বাচনী জোটের লাভ ক্ষতি নিয়ে এনসিপির নির্বাহী কাউন্সিলে আলোচনা হয়। সভায় বেশিরভাগ নেতা জোটের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখায়, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের এক অংশের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশকে এই জোটে রাখার প্রশ্নে এনসিপির বেশিরভাগ নেতা নেতিবাচক মত দেন। পরে বুধবার রাত 10টা থেকে ঢাকার বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে একটি জায়গায় গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠক শুরু হয়। সেখানে এনসিপির পক্ষ থেকে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, 2 মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আর গণ অধিকারের পক্ষে ছিলেন দলের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ও শহীদুল ইসলাম। কিছু কিছু দলের কথায় মনে হয় তারাই সব করেছে, বলল নজরুল ইসলাম খান। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেশি শহীদ হয়েছে বলে দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অথচ কিছু লোকের কথায় মনে হয় তারাই সব করেছে। বিএনপির এই নেতা বলেন, আন্দোলনে কারা বেশি অংশগ্রহণ করেছে সে অনুযায়ী গুরুত্ব পাওয়া উচিত না, কিন্তু আমাদের কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথায় মনে হয় তারাই সব করেছে। কথার ভেতরে মনে হয় তারাই সবকিছু করেছে আর কি, তাই ভেতরে ভেতরে করেছেন, কিন্তু বাহিরে আসার সাহস পাননি কেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি একমাত্র দল যাদের দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। জনগণের সমর্থন পেলে সেসব অভিজ্ঞতা জনকল্যাণে কাজে লাগানো হবে। একই সঙ্গে অতীতের ভুলগুলো থেকে পাওয়া শিক্ষা কাজে লাগানো হবে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরামের এই নেতা বলেন, আমাদের লড়াইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু তা সফল হয়নি। একবার ভাবুন, এরশাদের বিরুদ্ধে আন্দোলন যখন অত্যন্ত শক্তিশালী, সে সময়ে জাতির সঙ্গে বেইমানি করে দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছিল। নির্বাচনী আইন শৃঙ্খলার ছক চূড়ান্ত, তফসিলের পরেই কঠোর ভূমিকা চায় ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে। এই লক্ষ্যে প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করে এনেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তফসিল ঘোষণা হলে প্রথম দিন থেকে আচরণবিধি প্রতিপালনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা রাখার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। কমিশন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোট কেন্দ্রে মোতায়েন থাকার পাশাপাশি নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ ও রিজার্ভ ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখা হবে। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সামরিক বাহিনী থাকবে। তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, সেটা বহাল থাকবে। গতকাল সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ ব্যক্তি ও প্রতিনিধিদের নিয়ে 3 ঘণ্টা ব্যাপী বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার
কমিশনার সিসি এম নাসির উদ্দিন। সেখানে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি, কোস্টগার্ড, র্যাব সহ বিভিন্ন সংস্থা, বিভাগের প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন পরিকল্পনা, সমন্বয়, দিক নির্দেশনামূলক সভার সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, ইসির স্পষ্ট বার্তা হচ্ছে একটা সুষ্ঠু, সুন্দর, সার্বিক, উৎসব মুখর পরিবেশে নির্বাচন বাস্তবায়ন করার জন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে এবং নিজস্ব দায়িত্ব নিজের আওতায় পালন করতে হবে। ব্যত্যয় হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইনুর আবেদনে জুলাই বিপ্লবকে সো কল্ড বলা হয়েছে, এটা রাষ্ট্রদ্রোহিতা বলল তাইজুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পূর্ণ বিবেচনার আবেদনে জুলাই বিপ্লবকে সো কল্ড তথা তথাকথিত বলা হয়েছে বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। তিনি বলেন, পূর্ণ বিবেচনার আবেদনে ইনু জুলাই বিপ্লবকে সো কল্ড তথাকথিত বলার চেষ্টা করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পূর্ণ বিবেচনার আবেদন বাতিলের আর্জি জানিয়ে চিফ প্রসিকিউটর এই কথা বলেন। 2 নম্বর এই মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তারপর সেই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পূর্ণ বিবেচনার আবেদন করেন ইনুর আইনজীবী। সেই পূর্ণ বিবেচনার আবেদন বৃহস্পতিবার অনির্ধারিত তারিখে বাতিলের আর্জি জানায় চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম। অবশ্য এই সময় ইনুর আইনজীবী উপস্থিত ছিলেন না। ট্রাইব্যুনাল 2 এর বিষয়ে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। ট্রাইব্যুনালের সদস্য বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাছিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন। পরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম। তিনি বলেন, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পূর্ণ বিবেচনার আবেদনে ইনু জুলাই বিপ্লবকে সো কল্ড জুলাই বিপ্লব বলার চেষ্টা করেছেন। এটা রাষ্ট্রদ্রোহিতা। এটা বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় বিপ্লব। এই বিপ্লবের মাধ্যমে দীর্ঘদিনের চেপে বসা স্বৈরা শাসনের অবসান হয়েছে। রাষ্ট্রে স্বভাব সুলভ গণতান্ত্রিক চরিত্র ফিরে এসেছে। রাষ্ট্র এখন সংস্কারের মাধ্যমে নতুন যাত্রার দিকে যাচ্ছে। সেটাকে সো কল্ড বলাটা দৃষ্টতা। জনগণের সম্পত্তির প্রতি শেখ হাসিনার ছিল লোভাতুর দৃষ্টি, বলল আদালত। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম অনুযায়ী প্লট বরাদ্দের কোনো আবেদন না করলেও প্লটের দখল বুঝে পেতে ঠিকই আবেদন করেছিলেন। এতে বোঝা যায় সম্পত্তির প্রতি লোভ ছিল তার। শেখ হাসিনা ও তার 2 সন্তানের বিরুদ্ধে পূর্বাচলের প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণার সময় কথা বলেছেন ঢাকা বিশেষ জজ 5 আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার তিনি এই রায় দেন। বিচারক বলেন, শেখ হাসিনা নিজে প্লট নেওয়ার পর তার ছেলে ও মেয়েদের নামেও বরাদ্দ নেন। তারপর তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামেও বরাদ্দ দিয়েছেন। জনগণের সম্পত্তির প্রতি ওনার লোভাতুর দৃষ্টি পড়েছে। উনি 4 বার প্রধানমন্ত্রী ছিলেন, তারপরও জনগণের সম্পদ থেকে লোভ সামলাতে পারেনি। প্লট বরাদ্দের দুর্নীতির পৃথক 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 বছর করে 21 বছর কারাদণ্ডাদেশ হয়েছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দেওয়া হয়েছে 5 বছর করে কারাদণ্ড। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার 3 সন্তানকে পলাতক দেখিয়ে এই মামলার বিচার হয়েছে। রায়ের শাস্তি ঘোষণার আগে বিচারক এই মামলার পটভূমি তুলে ধরেন। তিনি বলেন, প্লট দুর্নীতির বিষয়টি সাংবাদিকদের মাধ্যমেই উঠে আসে। মিডিয়া যে চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে আমরা এই মামলার মাধ্যমে দেখলাম। আপনাদের রিপোর্ট না থাকলে দুদক কখনোই এই মামলা করত না। পত্রিকার রিপোর্টের আলোকেই দুদক পদক্ষেপ নিয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুদক রাউজকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে তার পরিবারের 6 সদস্যদের নামে 6টি প্লট নিয়ে তদন্তে নামে। তাতে অনিয়মের প্রমাণ পাওয়ার পর এই বছরের শুরুতে 6টি মামলা করে। সমুদ্রের নিচে ভূমিকম্পে বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা? বাংলাদেশে গত 1 সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাঝে 26শে নভেম্বর বুধবার রাতে বঙ্গোপসাগরে 4 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। গত 27 নভেম্বর 6.6 মাত্রার ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ায়। এই কারণে বড় কোনো সুনামির খবর পাওয়া যায়নি। তবে ইন্দোনেশিয়ায় অথবা আন্দামান নিকোবর দ্বীপের দিকে বড় ভূমিকম্প হলে বাংলাদেশেও সুনামির ঝুঁকি রয়েছে বলছেন
বিশ্লেষকরা। যেমন 2004 সালে ইন্দোনেশিয়ায় 9.1 মাত্রার ভূমিকম্পে যেখানে 2 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল, সেই সুনামি আফ্রিকার দেশগুলো পর্যন্ত চলে গিয়েছিল। সেই সুনামির ধাক্কা বাংলাদেশেও লেগেছিল এবং তাতে 2 জন মানুষের মৃত্যুর খবর জানা যায়। সমুদ্রের নিচের ভূমিকম্প কেন হয়, সেগুলো কতটা বিপজ্জনক, আর বাংলাদেশে সুনামির ঝুঁকি বা কতটা। ভূমিকম্প পর্যবেক্ষক ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেছেন, সাগরে যদি ভূমিকম্প 6.5 মাত্রার উপরে যায়, তারপর সে সুনামি হবে কিনা সুনামি সার্ভিস প্রোভাইডাররা সেটা পর্যবেক্ষণ করে। কোন জায়গায় কখন হিট করতে পারে, পানির উচ্চতা কতটা হতে পারে, সেটা তারা অ্যালার্ট করে। এটা আমরা সবসময়ই টেস্ট বেসিসে করে আসছি। তিনি বলেছেন, বাংলাদেশে বঙ্গোপসাগরে প্রায়শই ছোট ছোট ভূমিকম্প হয়, তবে 4 মাত্রা বা এর চেয়ে দুর্বল যেসব ভূমিকম্প থেকে বড় পর্যায়ে ক্ষতির সংখ্যা থাকে না। আবার অনেক বিশেষজ্ঞর মতে বাংলাদেশের অভ্যন্তরের ভূমিতে বড় ভূমিকম্প হলেও উপকূলে সুনামির সংখ্যা থাকে। আমাদের পৃথিবীর উপরের অংশ বা ভূপৃষ্ঠ বিভিন্ন প্লেটে ভাগ করা। সেই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে, কোথাও প্লেট থেকে অপরকে ঠেলে দেয়, কোথাও পাশ কাটিয়ে যায়, আবার কোথাও নিচে ঢুকে যায়। এমন ক্ষেত্রে যেসব ভূমিকম্প হয়, তেমন আগ্নেয়গিরি অগ্নুৎপাত থেকেও ভূপৃষ্ঠে কম্পন সৃষ্টি হতে পারে। এটি মাটির উপরে বা মাটির নিচে যে কোনো জায়গায় হতে পারে। 23 কোটি থেকে 28 কোটি বছর আগেও পৃথিবীর সব মহাদেশ মিলে এরকম একক ভূখণ্ড ছিল বলে তথ্য রয়েছে। এটিকে বলা হয় প্যানজিয়া। টেকনিক প্লেটের ক্রমাগত অবস্থান পরিবর্তন থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকগুলো ভূখণ্ড হয়েছিল বলে জানা যায়। এর সপক্ষে অনেক ধরনের প্রমাণও রয়েছে। এর মাঝে একটি পানির নিচে থাকা দীর্ঘতম পর্বতমালা মিড আটলান্টিক রিড যেভাবে পৃথিবীকে ভাগ করেছে, এর মাত্র 10% মাটির উপরে, যা আইসল্যান্ডের পরিষ্কার দেখা যায়।